হ্যাঁ, সর্বনাশ! রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ খাঁ করছে। ও, হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাকখত দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলে কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই জানি বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি কাজের বেলা কাজী, আর কাজ ফুরলেই পাজি। আই, একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভূহ কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব। ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার উপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রী মশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে, আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার ওপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রী মশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি? খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রী মশাই, চাষবাসে তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন। এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কে এনে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে।
আমাদের সমস্যার কথা একদমই শুনবে। ঠিক বলেছিস। এখন এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। হয়তো গোপাল দাদা, চল 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 সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা। মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়না ঘাটি, এমনকি এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই, বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকড়ি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই। উফ, এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ কসাই। ওরে বাবা, মন্ত্রী এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। পরে সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধনদৌলত, আরো সোনাদানা। ঠিক ধরেছেন মহারাজ, কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। উহ, কি বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়বো। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে সব হবে। কথাতেই তো আছে সবুরে নেওয়া ফলে। আরে বাস, রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাচ পাকায়। আরে সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শুনলে একবার, যেন একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ও, ওদের কষ্টে যেন আপনার আর চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে খেতে পাচ্ছে না সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ,
বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে, ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ, সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি আর থাকবে আমার সোনা দানা হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ? আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই, তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে। এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন মহারাজও তেমনিই বুঝছেন। ওই মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই তো মহারাজ গোল্লায় গেলেন। মহারাজ লোভের বশে জ্ঞান শূন্য হয়ে সবাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। প্রজাদের কাছ থেকে ওই জোর করে কেড়ে নিতে আমারও মন চাইছে না। উমা, মহারাজের আবার হলো কি? আমি তো তখন থেকে বসে তাই ভাবছি। তাড়াতে আর কি বাকি রেখেছে সভাকবি? যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন। পোষালে থাকো, না হলে আসো। প্রজারা দলে দলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না না, এখন আমাদের প্রজাদের পাশেই থাকা দরকার। আমরা সবাই চলে যাব। রাজ্যে পড়ে থাক শুধু মহারাজ আর মন্ত্রী। চলুন তাহলে শপথ করি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয়। চলে তো যাব, কিন্তু কিন্তু যাব কোথায়? আর এইভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো? মহারাজ কি নিজের ভুল বুঝবেন? সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য। কাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি। ব্যাপার কি উজির, অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরের কোনো খবর নেই। কার খবর নেবেন জাহাপানা? হ্যাঁ, কার খবর নেবেন? কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর? সত্যি কথা যদি শোনো তবে বলি, আমার না গোপালের খবর জানতে ইচ্ছে করছে খুব। সবাইকে ছেড়ে শেষে কিনা গোপাল? ওই বাবা, গোপালকে দিয়ে শেষ, গোপালকে দিয়ে শুরু, সব কাজে ওই তো নাটের গুরু। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি চোবানি কি খেয়েছেন? হ্যাঁ, কি বললে উজির? আমি তো কত কি বলি জাহাপানা, সব কথা কি আর শুনতে হয়? হ্যাঁ, কারোর কথা শুনুন না শুনুন, আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা। আরে আরে আরে, গোপাল যে, এই দেখো দেখো, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। শয়তানের কথা ভাবছিলেন, শয়তান এসে হাজির। এ তো আমার পরম সৌভাগ্য। বলো 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 গোপাল, কি তোমার আর্জি? আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন জাহাপনা। হ্যাঁ, সে কি? এ আবার কি? দিন না জাহাপনা, দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না। যাই করবেন একটু বুঝে শুনে করবেন জাহাপানা। উজির ঠিক বলেছে। আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণনগরকে বাঁচিয়েছে গোপাল, কিন্তু আজ কেন উল্টো কথা বলছে? বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে।
তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আর্জি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন। দেখি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে জাহাপানা। হ্যাঁ, ভয় দেখাই আর ভক্তি করি কৃষ্ণনগরকে বাঁচাতে, এটা আমাকে করতেই হবে জাহাপনা। বেশ বেশ, তোমার কথা রাখতে কৃষ্ণনগরের চারিদিক আমি ঘিরে দিতে বলছি। শুধু ঘিরে দিলেই হবে না, তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে। আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে। তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আখেরে আমারই লাভ হবে। আপনিও আমার কথা মিলিয়ে নেবেন। আপনি তো দেখছি বেশ রসে বসেই আছেন মহারাজ। তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী। এই বেশ, কেমন ঝামেলাও নেই, ঝক্কিও নেই। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। তবে এই ফাঁকা সভা দেখে মনটা না কেমন খাঁ খাঁ করছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তা যা বলেছ, খাজনা নেব শুনে সবাই এমন রে রে করে তেড়ে এলো। তবে আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা নেই। সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি। আর আমিও আপনার মাথাটা খাচ্ছি। ওদিকে আদায়পত্র সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী? না দিয়ে যাবে কোথায় সব, আমি একেবারে কড়া নজর রাখছি। হ্যাঁ, তুমি তাহলে ওদিকটা দেখো, আমি বরং এদিকটা দেখি। না, আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে না। তাহলে কি করবেন মহারাজ? আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার খাজনা আদায়ের ব্যাপারটা দেখি। এই কেন করেছে, এই আবার কেমন ইচ্ছে? চল, আজ আমি তোমার সঙ্গেই যাব। আমি গেলে দেখবে খাজনা আদায় দ্বিগুণ হয়ে যাবে। ইচ্ছে যখন হয়েছে তখন চলুন। এ কি মন্ত্রী, এ তো দেখছি লোটা কম্বল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, মানে তাই তো দেখছি মহারাজ। রাজ্যে সব দোকানপাটও তো দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে। সর্বনাশ, এইভাবেই চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে। খাজনা দেওয়ার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ। সরে পড়েছে বললেই হলো? হয় সবাইকে ধরে নিয়ে এসো, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো। আরে কিছু একটা করো মন্ত্রী। দেখছি মহারাজ কি করা যায়, কিন্তু কি যে করি। এবার না আবার নতুন কোনো বিপদ হয়। না, এবার ঠাড়া সামলা। এতদিন ছিল খাজনা, এবার নতুন বাজনা, খাদ্যশস্য জোগাড় করে আনতে হবে। এই মরেছে, এই যে দেখছি ঘিরে দিয়েছে, তার উপর আবার পাহারা বসিয়েছে। এই এই কেরে কেরে লুকিয়ে লুকিয়ে ঢুকছিস? নবাবের আদেশ আছে, কেউ এখান দিয়ে ঢুকতেও পারবে না আর বেরোতেও পারবে না। তা খবর কি মন্ত্রী? কি আর বলি মহারাজ, খুব একটা যে সুবিধা করা গেল না। কেন কেন, কি হয়েছেটা কি? নবাব কাঁটা তারের বেড়া দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন। হ্যাঁ, সে কি কি সর্বনাশ! নবাবের আদেশ, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে বেরোতে দেওয়া যাবে না। ওফ, এবার তো দেখছি বেশ ভালো রকমই জব্দ হয়ে গেছি। নবাবের ফরমান আছে। ও, তার মানে কপালে আরো দুঃখ আছে। নবাবের আবার কি চাই মহারাজ? হ্যাঁ, শস্যের খাজনা বকেয়া রয়েছে, সেটা যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, নইলে নবাব গর্দান নেবে, তোমারও আর আমারও। এই যে বিনা মেঘে বজ্রপাত মহারাজ,
এই সব কিছুর জন্য তুমি দায়ী। এই দেখুন, এখন যত দোষ সব যেন এই নন্দ ঘোষের। তোমার ভয়ে তো সব প্রজা হাওয়া হয়ে গেছে। এখন আমি শস্যের খাজনা পাবো কার কাছে? আমি তো আপনার মুক্তিই করেছি মহারাজ। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। ওরে বাবা, একটুতেই কেমন যেন বাবা হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু না, এই কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ নেই। ও ও ও এবার বুঝছেন তো মহারাজ, প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায়, আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্য ওই মন্ত্রী বেটাই দায়ী। যাক, দেরিতে হলেও আপনার বুদ্ধি ফিরেছে তাহলে। আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি, তাই তুমি প্রজাদের রাজ্যে ফিরিয়ে আনো গোপাল, ফিরিয়ে আনো। সে না হয় আনবো, কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ। আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেবপত্র মিটিয়ে দিতে পারবো। বেশ, তবে সব আগের মতোই হোক। ওরে বাবা, ও আর পারছি না, এবার আমায় ছেড়ে দিন মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। কেটে কেটে যে পেটে দড়ি পড়ে গেল মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয়। এতদিন পেটে খেয়েছেন, এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই। জয় গোপাল ভাঁড়ের জয়। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, এমন অস্থির হয়ে পায়চারি করছো কেন? আসুন আসুন নবাব বাহাদুর, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। ও গিন্নি, কি হয়েছে শুনি? আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি তুমি আমাকে ষাঁড় বললে? আরে বাবা, ওটা তো কথার কথা, তোমাকে ষাঁড় বলতে যাব কোন দুঃখে? এই লোকটা খালি পায়ে পা দিয়ে ঝগড়া করে। রাগ করছো কেন গিন্নি? আমিও তো তোমার মতো ওই কথার কথা বললাম। যাক, ওসব বাদ দাও, কি কি বাজার করব সেটা বলো। বলছি চাল, ডাল, তেল, নুন, চিনি সবই তো আনতে বললো গিন্নি। এদিকে আমার ট্যাকে আর মাত্র কিছু মোহর পড়ে আছে। বেতন হাতে পেতে এখন অনেক দেরি। কি যে করি? আরে, ঘোড়াটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন একটা দেখেছি। মনে পড়েছে, এ তো আমাদের নবাব বাহাদুরের খাস ঘোড়া। নবাব বাহাদুর যেখানেই যান এই ঘোড়াটার পিঠে চেপেই যান। ঘোড়াটা এখানে কি করছে? কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও কিন্তু। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না নবাব বাহাদুর, আমি মন্ত্রীকে বলে 7 দিনের মধ্যেই সব জমে থাকা খাজনা শোধ করে দেব। আচ্ছা, তাই হবে। চলো উজির। জাহাপানা, আপনার ঘোড়া কোথায় গেল জাহাপানা? হ্যাঁ, এখানেই তো ছিল, উড়ে গেল নাকি? না 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 না, উড়ে যাবে কি করে? আপনার ঘোড়া তো আর ডানা নেই। আমার মনে হয় কেউ ঘোড়াটা বোধহয় চুরি করে নিয়েছে জাহাপানা। না 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 না, এ হতেই পারে না। রাজবাড়ির সামনে থেকে ঘোড়া চুরি করবে এত বড় সাহস কার আছে? তাছাড়া আমার রাজ্যে চোর ডাকাতের কোনো জায়গাই নেই। তবে আমার ঘোড়াটা গেল কোথায় শুনি? এই ছুতোয় জাহাপানাকে বলে কৃষ্ণচন্দ্রের রাজত্বটা কেড়ে নিতে পারলে নবাব বাহাদুর খুশি হয়ে আমাকে অনেক পুরস্কার দেবেন। হে হে। জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে তো কোনো নিরাপত্তা নেই। রাজবাড়ির সামনে থেকে বাংলার নবাবের ঘোড়া চুরি হয়ে যাচ্ছে।
কোনোদিন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে সিংহাসনটাও চুরি হয়ে যাবে। তাই বলি কি, আপনি এই কৃষ্ণনগর রাজ্যটার দখল নিন। হ্যাঁ, সে কি? বাবুজি, ভালো বলেছো তো। শুনলে কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে তোমার কোনো শাসন নেই, এটা দেখে আমি খুব হতাশ হলাম। ছি 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 ছি, এখানকার চোরগুলো আমার খাস ঘোড়াটাও চুরি করে নিল। আগে আপনার ঘোড়া কেউ চুরি করেনি নবাব বাহাদুর। গোপাল, তুমি তুমি ঘোড়াটা পেলে কোথায়? এই ঘোড়াটা মাঠে চড়ে বেড়াচ্ছিল, আমি দেখতে পেয়ে ধরে নিয়ে এলাম। দেখেই বুঝেছি বেটা বাঁধন খুলে পালিয়েছে। এই নিন নবাব বাহাদুর আপনার ঘোড়া। আর এবার থেকে আপনার ঘোড়াটা একটু শক্ত বাঁধন দিয়ে বেঁধে রাখবেন, তাহলে আপনার ঘোড়া আবার পালাবে। সব সময় তো আর গোপালকে পাবেন না ঘোড়া খুঁজে এনে দেওয়ার জন্য। যত সব। আগে আপনার ঘোড়াটা খুঁজে এনে দিলাম, আপনি খুশি হয়ে আমাকে কিছু পুরস্কার দেবেন না নবাব বাহাদুর? এই নাও, ধরো। যা, এইবারও গোপাল শেষ মুহূর্তে এসে সব উল্টে পাল্টে দিল। চলুন জাহাপানা, আমরা বরঞ্চ ফিরেই যাই। ওরে ওরে বাবা রে বাবা, হাসতে হাসতে পেটে পেটে খিল লেগে গেল। সত্যি সত্যি গোপাল, তুমি আজ সময় মতো না এসে পৌঁছলে আমার রাজ্যটাই ভেসে যেত। ও, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ নয় মহারাজ, কিছু মোহর পুরস্কার হিসেবে দিলেই হবে। বুঝেছি বুঝেছি। এই নাও, ধরো তোমার পুরস্কার। আজ আমি থলে ভরে বাজার করব। চললাম মহারাজ। আজ সকালে গোপালের জন্য সব শেষ হয়ে গেল। ঠিক বলেছেন জাহাপানা, অমন সুযোগ আর পাওয়া যাবে না। না 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 না, এই অপমানের বদলা আমার চাই। ভাবো বুঝি, ভাবো, এর একটা বদলা নিতেই হবে। পেয়েছি জাহাপানা, পেয়েছি। আমার মাথায় একটা লাজবাব বুদ্ধি এসেছে। তাই নাকি? বলে ভালো শুনি। সবাস সবাস উজির, তোমার বুদ্ধি যেন দিনে দিনে বিরিয়ানির মতন সুস্বাদু হয়ে উঠছে। আমি কাল সকালেই যাবো কৃষ্ণনগরে। আর আমি যাব কাল রাতে। এবার কৃষ্ণচন্দ্র বুঝবে আমাকে অপমান করার ঠেলা। আজ গোপাল ছিল বলে আমাদের রাজ্যটা বেঁচে গেল। ভাগ্যিস গোপাল ঠিক সময় ওখানে এসেছিল। গোপাল সব সময় সব জায়গায় সঠিক সময়েই এসে পৌঁছয় সভা পণ্ডিত। সে তো দেখতেই পাচ্ছি, রাজসভা বসেছে সেই কখন, আর এখন হেলতে দুলতে ঢুকলে তুমি। আজ কিন্তু আমার গোপালের দেরি করে আসা নিয়ে কোনো অভিযোগ নেই। যে গরু দুধ দেয় তার লাঠিও মাঝে মাঝে খেতে হয়। কি বলো সবাই? ঠিক ঠিক। কিন্তু নবাব বাহাদুর চুপ করে বসে থাকার মানুষ মোটেই নন। উনি হয়তো ভাবছেন কিভাবে এই অপমানের বদলা নেওয়া যায়। তবে তো মহা বিপদ। না না না, গোপাল থাকতে কোনো বিপদ নেই মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি হাসুন, মন খুলে হাসুন। এই কৃষ্ণচন্দ্র, ওঠো ওঠো। রানী, আজ আজ তোমার গলাটা আমাদের নবাব বাহাদুরের মতন শোনাচ্ছে কেন? খামোশ, আমি নবাব বাহাদুর।
সত্যি তো? না মানে মানে ওসব মানে ফানে পরে হবে, আগে আমার প্রাতরাশের ব্যবস্থা করো। অনেকটা পথ ঘোড়ায় চেপে এসেছি, পেটে আমার ছুঁচে বৈঠক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখনই করছি। এই কে আছো? আরে নবাব বাহাদুরের জন্য প্রাতরাশের ব্যবস্থা করো, আরে তাড়াতাড়ি। সঙ্গে দুপুরের খাওয়াটাও বলে দাও কৃষ্ণচন্দ্র, আজ দুপুরে আমি বিরিয়ানি খেতে চাই। হ্যাঁ, দুপুরের খাবারও? কেন, আপত্তি আছে নাকি? না 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 মানে আমি ওটা বলতে চাইনি। শোনো কৃষ্ণচন্দ্র, আজকের দিনটা আমি তোমার প্রাসাদে থেকে আগামীকাল সকালে আমি ফিরে যাব, কেমন? ও, এইবার বুঝেছি। গোপাল ঠিকই বলেছিল, তবে বদলা নেওয়ার জন্য নবাব বাহাদুর এত তাড়াতাড়ি আসবে সেটা আবার কে জানতো। অমন চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? না 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 ও কিছু না, ও কিছু না। এবার না জানি নবাব বাহাদুর আবার কি নতুন ঝামেলার সৃষ্টি করবে। বাবা, মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো এসো। তা আজ সকালে কোন সংবাদ ছাড়াই নবাব বাহাদুর আমার প্রাসাদে এসে উঠেছেন। বলছেন আজ দিনটা নাকি আমার প্রাসাদেই থাকবেন। আর কিচ্ছু বলতে হবে না মহারাজ, আমি বুঝে গেছি নবাব বাহাদুর কেন সাত সকালে রাজবাড়িতে এসে উঠেছেন। সব সময় চোখ দুটো খোলা রাখতে হবে। হ্যাঁ গোপাল, এবার এবার যা করার তুমি করো। এই কৃষ্ণচন্দ্র, ওই যে আমার ডাক পড়েছে, যাই নবাব বাহাদুর। রাজবাড়িতে গেছিলাম রে, তা তোরা কোথায় যাচ্ছিস শুনি? আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে না পেয়ে খুঁজতে বেরিয়েছি। হ্যাঁ গোপাল দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি? আরে খেলার বয়স কি আর আমার আছে রে? কি যা বলো না গোপাল দাদু, ডাঙ্গুলি খেলায় তোমার সঙ্গে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। আচ্ছা আচ্ছা, চল চল, আজ তাহলে তোদের সঙ্গে একটু ডাঙ্গুলি খেলি, অনেকদিন খেলা হয় না। চল চল চল। কি মজা কি মজা, গোপাল দাদু আমাদের সঙ্গে খেলবে বলেছে। পেয়ে গেছি, আর নয়। হ্যাঁ গোপাল দাদু, আর সন্ধ্যাও তো হয়ে গেছে বলো। চল আজকের মতন বাড়ি ফিরে যাই। উজির না এই ভর সন্ধে বেলায় রাজবাড়ির দিকে কি জন্য যাচ্ছে? শোন গুলটে, ন্যাপলা, তোদের একটা কাজ দেব, করতে পারবি? পারবো গোপাল দাদু, কি কাজ করতে হবে শুধু বলো। কিন্তু সাবধান, কেউ যেন তোদের দেখতে না পায়। বুঝেছি গোপাল দাদু, বুঝেছি। চল ন্যাপলা চল। কা 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 কা। এই যা পালিয়ে গেল। চল চল, আমরা যেটা দেখেছি সেটা গোপাল দাদুকে গিয়ে বলে আসি। চোর চোর চোর! কোথায় কোথায় কোথায়? এই কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে চোর ছাতরে ভরে গেছে দেখছি। কেন কেন এমন কেন বলছেন নবাব বাহাদুর? গতকাল রাত্রে আমি আমার তলোয়ারটা সঙ্গে নিয়ে শুয়েছিলাম, সকালে উঠে দেখি আমার তলোয়ার গায়েব। মাঝরাতে চোর আমার ঘরে ঢুকে আমার তলোয়ার নিয়ে পালিয়েছে। হ্যাঁ, সে কি? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার রাজ্যে চোর ডাকাতের কোনো জায়গাই নেই। তবে আমার তলোয়ারটা গেল কোথায় শুনি? আমি জানি না, যে করেই হোক আমি আমার তলোয়ার ফেরত চাই। বিরিয়ানির কসম বলছি, তলোয়ার চোর ধরতে না পারলে আমি তোমার গর্দান নেবো। সেনাপতি! বলুন মহারাজ। কৃষ্ণনগর রাজ্যে যত চোর ছেঁচড় আছে তাদের এক্ষুনি আমার সামনে এনে হাজির করো, তাড়াতাড়ি। জি আজ্ঞে মহারাজ।
মহারাজ কেলে পচাকে ধরে নিয়ে এসেছি। এর কাছে সব চোর ছাচোরদের ওই ঠিকানা পাবেন। আয় কেলে পচা, গতকাল রাতে রাজবাড়ি থেকে নবাব বাহাদুরের তলোয়ার চুরি গেছে। কে চুরি করেছে আমি সেটা জানতে চাই। হ্যাঁ, রাজবাড়ির ভেতর থেকে চুরি? না না, এই রাজ্যে এমন কেউ নেই যার এত বড় সাহস হবে যে রাজবাড়িতে ঢুকে নবাব বাহাদুরের তলোয়ার চুরি করবে। শুনলেন তো নবাব বাহাদুর, আমি আপনাকে আগেই বলেছিলাম। কেলে পচা নিজেই চুরি করেনি তো মহারাজ? না না, আমি চুরি করিনি মন্ত্রীমশাই, সত্যি বলছি, এই 3 সত্যি 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 সত্যি। আগে কেলে পচা সত্যি কথাই বলছে। কেলে পচা নবাব বাহাদুরের তরোয়াল চুরি করেনি মহারাজ। তবে কে চুরি করলো শুনি? সেটা তো আমি বলতে পারবো না নবাব বাহাদুর, তবে এইটুকু বলতে পারি গতকাল রাতে কেলে পচা আমার সঙ্গেই ছিল। ও যদি চুরি করত তাহলে আমি টের পেতাম। হ্যাঁ, আমি তো কাল রাত্রে গোপাল দাদার সঙ্গে ছিলামই না। গোপাল দাদা নিশ্চয়ই আমাকে বাঁচানোর জন্য সব বলছে। হ্যাঁ মহারাজ, আমি গতকাল রাতে গোপাল দাদার সঙ্গেই ছিলাম। আমি ওসব শুনতে চাই না, আমার তলোয়ার ফেরত চাই। তুমি সামান্য একটা চোর ধরতে পারছো না? এই তুমি রাজা, তোমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজকের মধ্যে চোর ধরতে না পারলে আমি তোমার কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা নিয়ে নিতে বাধ্য হব। সে কি এমন 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 করবেন না নবাব বাহাদুর। আমার মনে হয় আপনি তলোয়ারটা কোথাও রেখে ভুলে গেছেন। একটু খুঁজলেই তলোয়ারটা ঠিক বেরিয়ে পড়বে। তরোয়ালটা খুঁজে পাবেন কি করে? উজির তরোয়াল নিয়ে এতক্ষণে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। না, এবার আমার চালটা চালার সময় এসেছে। আমার একটা কথা ছিল নবাব বাহাদুর। কি কথা? বলে ভালো শুনি। আগে সব রাজ্যে দুই একটা চোর ছেচর থাকে নবাব বাহাদুর, সেরকম চোর ছেচর আমাদের কৃষ্ণনগরেও আছে আর আপনার মুর্শিদাবাদেও আছে। তাদের খুঁজে বার করা সত্যি খুব কঠিন কাজ। কে বলেছে কঠিন কাজ? আমার কাছে চোর ধরা জলের মতন সোজা। তাই নাকি? তবে তো একবার আপনার মুর্শিদাবাদে গিয়ে নিজের চোখে দেখে আসতে হচ্ছে। আপনি যদি সত্যি সত্যি চোর ধরতে পারেন তাহলে মেনে নেব আপনি একজন সুশাসক। আর আমি এটাও কথা দিলাম, যদি আপনি চোর ধরতে পারেন তাহলে আমাদের মহারাজ আপনাকে এই কৃষ্ণনগর রাজ্যটা দিয়ে দেবে। এই গোপাল, কি সব বলছো বলো তো তুমি? ব্যাস হয়ে গেল। কি কৃষ্ণচন্দ্র, গোপাল যেটা বললো তাতে তুমি রাজি তো? হ্যাঁ বলুন মহারাজ, দুবার ভাববেন না, চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিন। রাজি রাজি, আমি রাজি রাজি। বেশ, তবে আজই আমার সঙ্গে চলো মুর্শিদাবাদে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে চোর ধরতে হয়। গোপাল, এভাবে নবাবের পিছনে লাগাটা কিন্তু মোটেই উচিত হয়নি। তোমার কথা শুনে তো নবাব বাহাদুরকে হ্যাঁ বলে দিলাম। এবার যদি নবাব বাহাদুর সত্যি সত্যি চোর ধরে দেখিয়ে দেন তখন তখন কি হবে গোপাল? অতই সোজা নাকি? গোপাল যে কাজ করে ভেবেচিন্তেই করে মহারাজ। চোর নবাব বাহাদুরের সামনে দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু নবাব বাহাদুর তাকে ধরতে পারবে না। আপনাকে শুধু যেমন যেমনটা বলেছি ঠিক তেমন তেমনটা করুন। দেখো কৃষ্ণচন্দ্র, দেখো আমি বাংলার নবাব। আমার কাছে মাঠ ভরা ধান আছে, অনেক অনেক প্রজা আছে যারা আমাকে অনেক সম্মান করে। আর চোর ডাকাতরা আমাকে ভয় পায়, জমের মতন ভয় পায়। ওরে বাবা রে! কি হলো? ওরে বাবা রে! না মানে সেই কখন থেকে হেঁটে চলেছি তো, ওই জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। তবে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলো। না 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 না, প্রাসাদে ফিরতে তো এখনো অনেকটা পথ হাঁটতে হবে। আমি জল পিপাসায় মরে যাচ্ছি। ওই দেখুন মহারাজ, একটা পুকুর। আপনি ওই পুকুরের জল খেয়ে আপনার তেষ্টা মেটান। চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনারা এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে জল খেয়ে আসছি। সর্বনাশ! চোর চোর চোর! চোর? কোথায় চোর? এই তো এই জলে। জলে চোর? হ্যাঁ,
রাজা কৃষ্ণচন্দ্রের মাথা খারাপ হয়ে গেছে জাহাপানা। না না, আমি হাত ডুবিয়ে পুকুর থেকে জল তুলে খাচ্ছিলাম, একটা শোল মাছ এসে আমার আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, আপনার সেই দামি আংটিটা শোল মাছ চুরি করে নিয়ে পালিয়ে গেল? নবাব বাহাদুর, আপনার রাজ্যে মাছেরাও চুরি করে? কি এত বড় কথা? এই উজির, এক্ষুনি লোক ডাকো, শোল মাছটা ধরে তার পেটের ভেতর থেকে কৃষ্ণচন্দ্রের আংটিটা বার করো। জি জাহাপানা। কি হলো, খুঁজে পেলে? না জাহাপানা, এখনো পাইনি। এই পুকুরে অনেক জল জাহাপানা, এর মধ্যে মাছ ধরা অসম্ভব। ছেঁচে ফেলো পুকুরের জল, যে করেই হোক চোর ধরতে হবে। ওই শোল মাছটা আমার চাই, না হলে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। জি হুজুর। কি হলো, এখনো খুঁজে পেলে না? না জাহাপানা। ছি 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 ছি, একটা সামান্য শোল মাছ ধরতে নবাব বাহাদুরের লোকেদের কাদায় গড়াগড়ি খেতে হচ্ছে। এই দৃশ্য চোখের সামনে দেখবো ভাবতেও পারিনি। এই গোপাল, বেশি ফটর ফটর করবে না তো, একদম বেশি ফটর ফটর করবে না। এই উজির, তুমি দাঁড়িয়ে না থেকে হাত লাগাও। হ্যাঁ, আমি কাদায় নামবো না জাহাপানা। নামবে না মানে? নামো বলছি। ওই তো শোল মাছ, ধরো ধরো, আরে আরে চেপে ধরো, চেপে ধরো। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, এবার আমাকেই নামতে হবে দেখছি। নবাব বাহাদুর, একটা সামান্য শোল মাছ ধরতে গিয়ে আপনার এই অবস্থা হলো, আর আপনি আমাদের মহারাজকে চোর ধরার পাঠ শেখাচ্ছিলেন? ছি 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 ছি। কি এবার দেখুন কেমন লাগে। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। চাই না আমি কৃষ্ণনগর রাজ্য। আমি স্বীকার করছি আমি চোর ধরতে পারিনি। গোপাল, এবার বুঝেছি তুমি কেন আমাদের এখানে নিয়ে এসেছো। কৃষ্ণনগর রাজ্যের দিকে কেউ হাত বাড়ালে গোপাল তাকে ছেড়ে কথা বলে না মহারাজ। তুমি আবার আমাকে বাঁচালে গোপাল, আর সঙ্গে বাঁচালে আমাদের কৃষ্ণনগর রাজ্যটাও। রাজ্যে ফিরে আমি তোমাকে পুরস্কার দেব। সাবাস সাবাস গোপাল। ধন্যবাদ মহারাজ। কিন্তু গোপাল, নবাবের তলোয়ার যে চুরি করেছে তা আগে সেই চোর আমাদের সামনেই আছে মহারাজ, ওই যে উজির। উজির? আগে হ্যাঁ মহারাজ, উজির আর নবাব বাহাদুর পরিকল্পনা করে তরোয়ালটা গায়েব করেছেন, আর সকালে উঠে চুরি হয়ে গেছে বলে আপনার ঘাড়ে দোষ দিয়েছিলেন, যাতে ছলে বলে আমাদের রাজ্যটা হাতিয়ে নিতে পারেন। তো তুমি এত সব জানলে কি করে? ওই যে আমার দুই নাতি, ওদের আমি পাঠিয়েছিলাম নজর রাখার জন্য। সত্যি গোপাল, তোমার কোনো তুলনা নেই। আয় আল্লাহ, এই গোপাল সব জানে দেখছি। আর কোনোদিনও গোপালের পেছনে লাগা যাবে না। আমার শিক্ষা হয়েছে, ঢের শিক্ষা হয়েছে। কি ব্যাপার, আজ সকলে এসে গেল, শুধু মন্ত্রীর দেখা নেই কেন? আমি তো আজ মন্ত্রী মশাইকে ওই বাজারে আড়তদারদের সঙ্গে কথা বলতে দেখেছি। মন্ত্রী আড়তদারদের সঙ্গে কি কথা বলছিল? সেটা তো বলতে পারবো না মহারাজ, আমাকে দেখেই তো সরে গেল। তার মানে সন্দেহজনক কিছু হবে বলে মনে হচ্ছে। আহ গোপাল, তোমার মনটা না দিন দিন কেমন সন্দেহ বাতিক হয়ে যাচ্ছে। আমি সন্দেহ বাতিক মহারাজ? অনেক ঘা খেয়ে আপনার শিক্ষা না হলেও আমার কিন্তু হয়েছে। তাই মন্ত্রী মশাইয়ের চালচলনে ব্যাকাটেরা কিছু দেখলেই না মনের ভেতরটা কেমন কুগে ওঠে মহারাজ। তা তো গাইবে, আসলে তুমি তো আমাকে দেখতে পারো না, তাই ওই যে কথায় আছে না, যারে দেখতে নারী তার চরণ বাঁকা। মহারাজ,
বাজারের আড়তদাররা আড়ত বাড়াতে চাইছে, তাই তাদের আরো কিছু জমি লাগবে। সেই নিয়েই তারা আমার সঙ্গে কথা বলছিল। আড়তদারেরা বাড়তি জমির জন্য মহারাজের কাছে না এসে মন্ত্রীমশাইয়ের সঙ্গে কথা বললো কেন? এটা খুব ভালো কথা মহারাজ। তাদের ব্যবসা বাড়লে রাজ্যের ভালো, আর আমাদের কোষাগারও বাড়তি খাজনা আসবে। না না মহারাজ, বাড়তি খাজনা ওরা দিতে পারবে না। কেন বাড়তি খাজনা দিতে পারবে না কেন? না মানে এখন তো দিতে না পারলেও পরে ঠিক ওদের কাছ থেকে আদায় করে নেব। তা আড়তদাররা আড়ত বাড়াতে চাইছে কেন? আসলে এবছর তো প্রচুর ধান হয়েছে, সেই ফসল মজুত করে রাখতেই ওরা বাড়তি আড়ত তৈরি করতে চাইছে। ঠিক আছে, দিয়ে দেবো জমি, তবে শর্ত কিন্তু একটাই। কি শর্ত মহারাজ? এবছর যখন অনেক ফসল হয়েছে তখন জিনিসপত্রের দাম বাড়ানো তো চলবেই না, উল্টে কমাতে হবে। খুব ভালো শর্ত মহারাজ, জিনিসপত্রের দাম কমে গেলে গরিব প্রজাদের খুব ভালো হবে। ভালো করাচ্ছি। বুঝলে গোপাল, আজ বেশ জমিয়ে মাছ ধরতে হবে। রানীকে আমি কথা নিয়ে এসেছি যে 2 সেরি ওজনের একটা রুই মাছ তাকে আমি উপহার দেব। কোনো চিন্তা করবেন না মহারাজ, যা চার বানিয়ে এনেছি না, দেখবেন চারের গন্ধে পুকুরের সব মাছ একেবারে আমাদের বড়শির মুখে চলে আসবে। শোন, অনেক বলে কয়ে তোদের জমি দিতে মহারাজকে রাজি করিয়েছি। এখন তোদের কথা দিতে হবে যে আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যা যা বলবেন আমরা তাই তাই করব। কি করতে হবে আমাদের? এবছর ধান তো প্রচুর ফলেছে, তাই মহারাজ দাম কমাতে বলেছেন। প্রথম কদিন তোরা দাম কমিয়ে দিবি, তারপর সব ফসল অন্য জায়গায় সরিয়ে দিয়ে বাজারে ঘাটতি তৈরি করে হু হু করে দাম বাড়িয়ে দিবি। দাম বাড়িয়ে দেব? হ্যাঁ, এতে তোদের বাড়তি যা লাভ হবে তার অর্ধেক দিবি আমাকে। কি মাথায় ঢুকেছে? কিন্তু হু হু করে দাম বাড়িয়ে দিলে মহারাজ যদি রেগে গিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে বসেন? আরে অত ভয় পাচ্ছিস কেন? মহারাজকে সামলাবার দায়িত্ব আমার, তোরা শুধু আমার কথা মতো কাজ করে যাবি। ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমরা আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আড়তদারদের নিয়ে দারুণ একটা চাল চেলেছেন তো। আরে এ তো চালের প্রথম কিস্তি, এর পরের চালে কিস্তিমাত হবেন মহারাজ, আর এই রাজ্যের রাজা হব আমি, বুঝেছিস? বাবা, কি মক্ষম চাল! চাল তো চাললেন, কিন্তু ওই হলে ফুটো হয়ে সব সব চাল আবার ওই ছড়িয়ে যাবে না তো? এই ঘটা, মুখ সামলে কথা বলবি। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার সামনেই আমার দেওয়া চালকে অপমান করিস, হ্যাঁ? অপরাধ অপরাধ নেবেন না, আসলে আসলে ওই এতদিন ধরে দেখে আসছি তো। কি দেখে আসছিস? ওই যে অনেক ফন্দি আপনি আঁটেন, কিন্তু ওই গোপালের ওই বুদ্ধির কাছে শেষ অব্দি হেরে গিয়ে ওই যাকে বলে কিনা ওই ল্যাজে গোবরে হয়ে যান। লাজে গোবরে? বেরো বের হতো ছাড়া, এক্ষুনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এই জীবনে তোর মুখ আর যেন কখনো না দেখি। যা, দূর হ, দূর হ। এবারে যদি আপনি যেতেন তাহলে আর এই মুখ দেখাতে আসবো না। হ্যাঁ, তবে আবার যদি ওই হারেন তাহলে এই শ্রীমুখ ঠিক দেখিয়ে যাব। হ্যাঁ তবে রে, এই জন্যই বলে যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। বেটা বেঈমান, আমার খেয়ে আমারই পড়ে আজ আমারই সমালোচনা করছে, হ্যাঁ? কথাটা কিন্তু ঘটা মিথ্যে বলেনি, এই বরাবরই তো গোপাল। আরে রাখ তোর গোপাল, এবার এমন আটঘাট বেঁধে নামছি যে গোপাল তো গোপাল, গোপালের 14 পুরুষও না আমার টিকিটা অবধি ছুঁতে পারবে না। গোপাল আর মহারাজের এমন হাঁড়ির হাল করবো যে। কি গো গোপাল, 8 ঘন্টার উপর তো হয়ে গেল, একটা মাছও তো ধরা পড়লো না। সবুর করুন মহারাজ, সবুর করুন। মাছ ধরার প্রথম কথাটাই হলো ধৈর্য।
মহারাজ নড়ছে নড়ছে, টেনে ডুবোতে গেলেই মারুন হ্যাঁচকা টান। লেগেছে লেগেছে, মুখে বড়শি লেগেছে। এবার 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 আস্তে 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 সাবধানে টেনে টেনে তুলুন। বাবা, আরে এই গোপাল, এই কত বড় বাবা, ওজন মনে হয় 200 থেকে বেশি হবে। কিরকম চার মেখেছি বলুন। মহারাজ, আপনি মাছ ধরছেন? খুব ভালো, খুব ভালো। বাহ বাহ বাবা বাহ, বাবা কত বড় মাছ! তা এখন এই কাগজে চট করে একটা স্বাক্ষর করে দিন তো। কিসের কাগজ? ওই যে আড়তদারদের সঙ্গে একটা চুক্তিপত্র। আড়তদারদের সঙ্গে চুক্তি? কেন, এতদিন তো যা হয়েছে সবই তো মুখের কথায়। না না মহারাজ, দিনকাল পাল্টে যাচ্ছে, মুখের কথায় এখন কি সবকিছু বিশ্বাস করা উচিত? তা কি লেখা আছে ওই চুক্তিপত্রে? ওই যে এখন খাজনা দিতে না পারলেও 1 বছর পর থেকে খাজনা দিতে হবে, আর জিনিসপত্রের দাম কমাতে হবে। এই কথা, ঠিক আছে, দাও, স্বাক্ষর করে দিচ্ছি। না মহারাজ, না পড়ে স্বাক্ষর করবেন না। হ্যাঁ, সেটাও ঠিক। শোনো মন্ত্রী, দেখতেই তো পাচ্ছ এখন আমি মাছ ধরায় ব্যস্ত। কাল রাজসভায় চুক্তিপত্রটা নিয়ে এসো, আমি ভালো করে পড়ি, না হয় স্বাক্ষর করে দেবো। কিন্তু ওরা তো আজকেই চাইছে, কারণ ওরা আজ যে নতুন আড়তের ভিত পুজো করতে চায়। তা আজ ভিত পুজো হোক, কালই না হয় হবে চুক্তি। তুমি চুপ কথা, কথা হচ্ছে রাজা মন্ত্রীর মধ্যে সামান্য ভাঁড় হয়ে মাঝখান থেকে আমাদের কথার মধ্যে ফুট কেটো না তো। দিন মহারাজ, দিন, সইটা করে দিন। দেব? হ্যাঁ মহারাজ, দিন। কি দিনকাল পড়লো রে দাদা, কদিনের মধ্যে জিনিসপত্রের দাম একবারে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ হয়ে গেল। আর একটা জিনিস লক্ষ্য করেছো, খুচরো বিক্রেতাদের কাছে তেমন জিনিসপত্র নেই। ওরা বলেছিল আড়তদাররা নাকি সব জিনিস আড়তবন্দি করে ফেলেছে। আমাদের রাজ্যে এমন একজন ভালো মহারাজ থাকতেও এত অনাচার। শোনো, সকলকে জড়ো করো, আজই মহারাজের কাছে গিয়ে কথাটা তার কানে তুলতে হবে। ওই দেখো গোপাল দাদা আসছে। চলো গোপাল দাদাকে সব কথা বলি। গোপাল দাদা, বাজার যাচ্ছ বুঝি? হ্যাঁ, তা তোমাদের বাজার হয়ে গেছে বুঝি? আর বাজার, বাজারে আগুন লেগে গেছে গো গোপাল দাদা, আগুন। সব জিনিস একেবারে অগ্নিমূল্য। তাই নাকি? চলো তো দেখি। কি ব্যাপার, জিনিসপত্রের দাম নাকি খুব বেড়ে গেছে? হ্যাঁ গো গোপাল দাদা, আর দাম বেড়ে যাওয়ার জন্যে বিক্রি বাটাও তেমন নেই। তা এবছর তো সব দিক দিয়েই ভালো ফলন হয়েছে, তাহলে দাম বাড়লো কেন? সেটা কি করে বলবো গোপাল দাদা, আসলে যতদূর শুনেছি তাতে আড়তদাররা সব জিনিস কিনে আড়তে মজুত করে ফেলেছে। সে কি? আর এর ফলে খুচরো বাজারে যোগান কম আর দাম দ্বিগুণ। না না না, এ তো একেবারেই ভালো কথা নয়। শোনো, তোমরা আজ রাজসভায় এসো, মহারাজ নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। শুনেছি কোনো এক রাক্ষসীর প্রাণভোমরা ছিল একটা কৌটোর মধ্যে, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাণভোমরা আছে এই কাগজের মধ্যে। মহারাজ, তুমি তো আর জানো না, না জেনে কোন কাগজে সই করেছো তুমি? হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা নিন মহারাজ, নাহলে আমরা যেসব না খেতে পেয়ে মরে যাব। হ্যাঁ মহারাজ, না খেতে পেয়ে মরে যাব। আহা, কোনো চিন্তা করো না তো। সকালে গোপাল আমায় সব কথা বলতেই আমি আড়তদারদের ধরে আনার জন্য সেনাপতিকে পাঠিয়েছি। মহারাজ, সব কটাকে এনেছি। আয়, শুনলাম তোমরা নাকি সব জিনিস আড়তে মজুত করে বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি করেছো, আর তাতেই নাকি জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে। এই জন্যই কি আমি তোমাদের বিনা খাজনায় জমি দিয়েছি? কদিনের মধ্যেই চুক্তিপত্রের সব কথা ভুলে গেলে? জানো এর শাস্তি কি হতে পারে? কই, আমাদের সঙ্গে কোনো চুক্তি হয়েছে বলে তো আমরা জানি না। সে কি? আর আমরা যা করেছি সবই তো মন্ত্রী মশাই কথায়, শাস্তি দিতে হলে ওনাকে দিন। মন্ত্রী?
কি বলছে না? ওরা ঠিকই বলছে, আপনি একটা কাগজে সই করেছিলেন বটে, তবে সেটা কোনো চুক্তি নয়, সেটা হলো আপনার দানপত্র। দানপত্র? দানপত্র? কাকে কি দান করলাম? কেন মহারাজ, আমাকে। আর দান করেছেন আপনার সিংহাসন। হ্যাঁ, তোমাকে আমি সিংহাসন দান করেছি? বিশ্বাস না হলে পড়ে দেখুন আপনার নিজের হাতের সই করা কাগজ। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই মর্মে স্বীকার করছি যে রাজকাজ আমার আর ভালো লাগছে না, তাই আমার সিংহাসন আর রাজপ্রাসাদ আমি মন্ত্রীকে দান করে দিচ্ছি। এখন থেকে মন্ত্রী রাজা হয়ে রাজকার্য সামলাবে। ও মন্ত্রী, তুমি এতটাই খারাপ, এভাবে আমাকে ঠকালে? এই জন্যেই আমি আপনাকে সেদিন না পড়ে কাগজে স্বাক্ষর করতে বারণ করেছিলাম মহারাজ। এখন বুঝতে পারছেন তো না পড়ে স্বাক্ষর করার ফল কি মারাত্মক হতে পারে? বুঝতে পারছি গোপাল, হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর সেই সঙ্গে এও বুঝতে পারছি এতদিন দুধ করা দিয়ে আমি কি ভয়ঙ্কর কাল সবটাই না পুষেছিলাম। বুঝতেই যখন পেরেছেন তখন কাল সাপের মরণ কামড় খান। শুনুন, কাল সকালেই রাজপ্রাসাদ আর সিংহাসন ছেড়ে দেবেন, এই আমার শেষ কথা। কাল থেকে আমি রাজা, তাই আমার কথাতেই সবকিছু চলবে। আয় ভগবান! উফ! এখন কোথায় যাবেন মহারাজ? জানি না কোন গাছতলায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে। রানী আমায় ক্ষমা করে দাও, আমি মানছি যা কিছু হয়েছে সবই আমার নির্বুদ্ধিতার ফল। মহারাজ, শাস্ত্রে বলেছে গতস্য শোচনা নাস্তি, যা হয়ে গেছে তার জন্য বিলাপ না করে ভবিষ্যতে কি করা দরকার সেটাই ভাবতে হবে। কি আর ভাববে গোপাল, সবই তো শেষ হয়ে গেছে। কিন্তু শেষ থেকেও তো শুরু করা যায় মহারাজ। কিভাবে? আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকেই ফিরিয়ে দেব আমি। পারবি গোপাল? আপনার আশীর্বাদে আমি সব পারবো রানীমা। মহারাজ, কাল রাজপ্রাসাদ ছেড়ে যাবার সময় আপনি কোষাগারের সব অর্থ, সোনা দানা আর আপনার সিন্দুক সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আপনার দানপত্রে শুধু সিংহাসনের কথা লেখা আছে, আর কিছু নয়। আমি এখন আসি মহারাজ, অনেক কাজ বাকি আছে। কি শুনছি গোপাল দাদা? হ্যাঁ, কি শুনছি মহারাজকে নাকি সিংহাসন? ঠিকই শুনেছিস। এবারেও বুদ্ধির জোরে তুমি ওই মন্ত্রী বেটাকে হারিয়ে দাও গোপাল দাদা। হ্যাঁ, ও হারলে আমার গায়ের জ্বালা জুড়োয়। সে কি রে, এতদিন তুই তো সঙ্গেই ছিলি। হ্যাঁ, ছিলাম। আর এতদিন ওর কথায় কত খারাপ কাজ করে গেছি, অথচ এখন আমাকেই তাড়িয়ে দিয়েছে। মন্ত্রীকে হারাতে হলে তো আমায় সাহায্য করতে হবে তোকে। কিরে, পারবি? একবার বলেই দেখো না কি করতে পারি। হ্যাঁ, তাহলে একজন অচেনা লোককে জোগাড় করতে হবে। বেশ বলিয়ে কইয়ে হওয়া চাই কিন্তু। হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। সেই সঙ্গে লাগবে একটা গরুর গাড়ি আর রক্ষীর বেশে আরো গোটা 4 লোক। কে সব ঠিকঠাক পারবি তো? দেখো না কি করি। তাহলে কি করতে হবে শোন। একদিন রানী হয়ে এই প্রাসাদে পা রেখেছিলাম,
আজ ভিখারিনী হয়ে চলে যেতে হচ্ছে। আমি তো বলেছি রানীমা, 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন মহারাজকে ফিরিয়ে দেব। যাও যাও, সব করবে। এ কি, গরুর গাড়িতে সিন্দুক তুলছেন কেন? কি আছে ওতে? রাজকোষের সব অর্থ আর সোনা দানা। না না, উনি এসব নিয়ে যেতে পারেন না। কেন পারেন না কুচক্রী মশাই? দানপত্রে শুধু সিংহাসন আর রাজপ্রাসাদের কথাই লেখা আছে, রাজকোষ বা মহারাজের সিন্ধুকের কোনো উল্লেখ নেই। চাপ বাবা, তাড়াহুড়োয় খুব কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। চলে আসুন মহারাজ। শোনো সবাই, এখন থেকে আমি রাজা, তাই আমার কথাতেই এ রাজ্যের সবকিছু চলবে। শোনো, আজ থেকে সকলের বেতন অর্ধেক করে দিলাম। বেতন অর্ধেক? হ্যাঁ, অর্ধেক। যাদের পোষাবে তারা থাকবে, আর যাদের পোষাবে না তারা চলে যাবে। একই বলা নেই কওয়া নেই, হুট করে রাজসভা ঢুকে পড়লে যে। ঢুকে না পড়ে কি করব? বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, যেটুকু যা যাচ্ছে তার দাম 3 গুণ 4 গুণ হয়ে গেছে। সবে তো 3-4 গুণ, ভবিষ্যতে 5-6 গুণ হয়ে যেতে পারে। তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? অত চলাচলির মধ্যে আমি নেই। মুদ্রা কথা, এ রাজ্যে থাকতে হলে চড়া দাম দিয়েই জিনিসপত্র কিনতে হবে। আর একটা কথা, এবার থেকে খাজনা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যে আমার বিরুদ্ধে কথা বলবে তার পরিণতি হবে কারাবাস। আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আমার পরিচয় হলো, আমি নবাবের নতুন দূত। নবাবের দূত? তা কি দরকারে এসেছো বলো? নবাব বলে পাঠিয়েছেন খাজনা বাবদ এক্ষুনি তার 5000 স্বর্ণ মুদ্রা প্রয়োজন। 5000 মোহর এক্ষুনি? তা কি করে সম্ভব? সম্ভব অসম্ভব তো আমি জানি না, আমি শুধু ওই 5000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি এনেছি। স্বর্ণ মুদ্রা পেলে ভালো, না পেলে নবাবের আদেশ মতো আমি আপনাকে বেঁধে নিয়ে যাব, সেখানেই হবে আপনার শাস্তি। ওরে বাবা, এখন কি করব? রাজকোষের সব অর্থ তো মহারাজ নিয়ে চলে গেছে। এত মোহর এখন জোগাড় করব কি করে? ঠিক আছে দূত, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি। কোনো মতেই নয়। ওরে হতভাগারা, খাজনা না পেলে নবাব কৃষ্ণনগর আক্রমণ করে এই রাজ্য কেড়ে নিতে পারেন। না না, এই মুহূর্তে এত মোহর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ওরে বাবা, তাহলে কি করব এখন? ওরে বাবা, রাজা হওয়ার এ কি শাস্তি! এখন কি হবে? আরে ছাতার মাথা হবে আমার মাথা, আর তোর মুন্ডু। কি গোপাল দাদা, কিরকম লেজে আগুন ধরিয়ে দিয়েছি বলো? বিলকুল। এবার দেখ না, ওই লেজের আগুনে কুচক্রী বেটা কেমন জ্বলে পুড়ে মরে। ওরে বাবা, ওরে বাবা, এখন এখন কি করি? অতগুলো মোহর তো জোগাড় করা সম্ভব নয়। এখন যেমন করি হোক ওই দূতের হাতে কিছু গুঁজে দিয়ে ওকে আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ। ও ভাই দূত, একটু কাছে এসো না, কানে কানে একটা কথা বলি। বলুন। বলছিলাম কি, তোমাকে আমি কিছু অর্থ দিচ্ছি, ওটা নিয়ে যেমন করে হোক তুমি একটু সামলে দাও। হ্যাঁ, আমাকে ঘুষ নিতে বলছেন? চলুন চলুন, তাহলে এক্ষুনি আপনাকে বেঁধে নিয়ে যাই। ওরে বাবা, কি করবো রে? না না, পালাতে হবে। পালিয়ে কোথায় যাবেন কুচক্রী মশাই? ওই যে কথায় আছে না, পালাবার পথ নেই, জম আছে পিছে। আমায় ছেড়ে দাও গোপাল, আমি রাজা হতে চাই না। তাহলে ওই দানপত্রটা দিন। আসুন মহারাজ, আসুন রানীমা। মহারাজ, বলেছিলাম না 3 দিনের মধ্যে কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকে ফিরিয়ে দেব। যান মহারাজ, সিংহাসনে গিয়ে বসুন। ঘটা, আয় রে, এবার তোর নিয়ে আসা নবাবের সাজানো দুধকে চলে যেতে বল, ওর পারিশ্রমিক আমি পাঠিয়ে দেব। সে কি,
এ নবাবের আসল দূত নয়, তাহলে এত মিথ্যাচার? আপনার মতো দুরাচারীর সঙ্গে এটুকু মিথ্যাচার তো করতেই হবে কুচক্রী মশাই। কি মন্ত্রী না মানে ওই কুচক্রী মশাই, এবারেও আপনার সব চাল ছড়িয়ে গেল তো। ঘটা, আমি তোকে সেনাপতি, বন্দি করো এই বদমাইশকে। এখন কদিন কারাগারে থাকুক, তারপর হবে বিচার। আজ গোপালের বুদ্ধির জোরে আবার আবার সবকিছু ফিরে পেলাম। বলো গোপাল, কি চাও তুমি? মায়ের কাছ থেকে আশীর্বাদ ছাড়া আর কি চাইবার আছে সন্তানের? ওইটুকু পেলেই আমি সন্তুষ্ট রানীমা। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। বুঝলে আমার রাজসভা সদস্যরা, যেটা বলছিলাম, প্রত্যেক বছর কৃষ্ণনগরে তো মেলা বসে। ভাবছি এইবারে আমি নিজের হাতে কিছু মাটির পুতুল গড়ব। সেগুলো মেলায় বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, সেটা আমি গরিব চাষিদের উদ্দেশ্যে দান করব। বাহ বাহ বাহ, আমাদের মহারাজ মহান, কি সুন্দর তার চিন্তা ভাবনা। হ্যাঁ মহারাজ, আপনি খুব ভালো চিন্তা করেছেন। আমার রাজ্যের প্রজাদের উদ্দেশ্যে কিছু করতে পারলে তো আমার খুব ভালোই লাগে। মন্ত্রী, আমি আজ থেকেই মাটির পুতুল বানানোর কাজ শুরু করব। তুমি জোগাড় যন্ত্র শুরু করো। আগে ঠিক আছে মহারাজ। বাহ মন্ত্রী, বাহ! পুতুল করার জন্য একেবারে উপযুক্ত মাটি নিয়ে এসেছো দেখছি। অনেক কষ্ট করে খুঁজে বার করেছি মহারাজ। বেশ বেশ, তবে পুতুল গড়ার কাজ শুরু করা যাক, কেমন? করুন মহারাজ, আমার পঞ্জিকা বলছে এই সময়টা শুভ সময় কোনো নতুন কাজ শুরু করার জন্যে। কি সর্বনাশ! কি হলো মহারাজ? আমার আমার হীরের আংটি, আমার আঙুলে থাকা হীরের আংটি গেল কোথায়? হ্যাঁ, হীরের আংটি চুরি? মহারাজ, কিভাবে চুরি হলো আপনার হীরের আংটি? এই মরকট, সেটা জানা থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? মহারাজ, আপনি বললে আমি চোর ধরতে বেরিয়ে পড়ি। যাও সেনাপতি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার আগে বলুন তো মহারাজ, আপনি শেষ কখন আপনার হীরের আংটিটা আপনার আঙুলে দেখেছেন? একটু আগেই দেখেছি গোপাল, এখানে আসার আগে। এই যে গোপাল, তোমার কি সব বিষয়ে নাক গলাতেই হবে? সেনাপতি চোর ধরতে যাচ্ছিল আর তুমি তাকে আটকে দিলে? হ্যাঁ, কারণ আমার মনে হয় মহারাজের হীরের আংটি কোনো চোর চুরি করেনি। তবে তবে আংটিটা গেল কোথায়? সেটাই তো ভাবছি। মহারাজ বললেন এখানে আসার আগে মহারাজ শেষবার ওই হীরের আংটিটা দেখেছেন, তারপর মহারাজ এখানে এলেন, তারপর আঙুলের দিকে তাকিয়ে দেখলেন আংটি নেই। পেয়ে গেছি, পেয়ে গেছি, মহারাজের হারিয়ে যাওয়া হীরের আংটি খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, কোথায়? ঠিক যা ভেবেছিলাম মহারাজ, কাদামাটি চটকানোর সময় আপনার আঙুল থেকে হীরের আংটিটা খুলে এই কাদামাটির মধ্যে ঢুকে গেছে। বাহ বাহ গোপাল, বাহ! কিন্তু তুমি এটা খুঁজে বার করলে কিভাবে? উপস্থিত বুদ্ধি মহারাজ, সবই আমার উপস্থিত বুদ্ধির জোর। গোপাল জিন্দাবাদ, গোপাল জিন্দাবাদ। এ আর এমন কি, এমন উপস্থিত বুদ্ধি আমারও আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো আছেই, কিন্তু সেটা কোনো কাজে লাগে না। দেখো মন্ত্রী, গোপালকে দেখে শেখো কিভাবে উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে হয়। সেটা গোপালের থেকে ভালো আর কেউ জানে না। এই নাও গোপাল, তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। দেখে নেব তোমায় গোপাল, ছাড়বো না।
আসুন আসুন নবাব বাহাদুর, আমি জানতাম আপনি আসবেন। না এসে যাবো কোথায়? তোমার রাজ্যে মেলা বসেছে বলে কথা কৃষ্ণচন্দ্র। নিয়ে যান, নিয়ে যান মহারাজ কৃষ্ণচন্দ্রের নিজের হাতে বানানো মাটির পুতুল। নিয়ে যান, নিয়ে যান। এই দেখো নবাব বাহাদুর, এই পুতুলগুলো আমি নিজের হাতে গড়েছি। এই পুতুলগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, আমি সেই সমস্ত অর্থ গরিব চাষিদের মধ্যে ভাগ করে দেব। বাবা বাবা, তাতে কি চাষবাস আরো বেশি হবে? হবে হবে, যেসব গরিব চাষিরা ধানের বীজ কিনতে পারে না, তারাও এবার চাষবাস শুরু করতে পারবে নবাব বাহাদুর। সে তুমি যা ইচ্ছে তাই করো, শুধু খাজনাটা সময় মতন দিয়ে দিলেই হলো। আমি পাঁপড় ভাজা খাবো গোপাল দাদু। আমি মাখা সন্দেশ খাবো গোপাল দাদু। বাবা, মহারাজের পাশে নবাব বাহাদুরও দাঁড়িয়ে আছেন দেখছি। আমার মাটির পুতুল চাই গোপাল দাদু, কিনে দাও না, দাও না। আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো, সবাইকে সব কিনে দেবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। আগে পুতুল, তারপর খাওয়া দাওয়া। চলো চলো গোপাল দাদু। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতের কাজ বেশ ভালোই, বলুন। তাই তো দেখছি উজির, রাজত্ব চলে গেলে কৃষ্ণচন্দ্র মাটির পুতুল বানিয়ে জীবন চালিয়ে নিতে পারবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। খালি 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 আমার পিছনে লাগা। মাঝে মাঝে ইচ্ছে করে নবাব বাহাদুরকে নদীর জলে ভাসিয়ে দিই। না না না, নদীর জলে না, পাহাড় থেকে একেবারে নিচে ফেলে দিই। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে নবাব বাহাদুর? গোপাল যে, তোমাদের মহারাজকে নিয়ে হাসাহাসি হচ্ছে। এই গোপাল, তোমার খেয়ে দে কাজ নেই বুঝি? কাজের কাজ তো কিছুই করো না, সারাদিন খালি ঘুমাও আর বাচ্চাদের সঙ্গে খেলা করো, আর মাস গেলে মোটা অঙ্কের বেতন নিয়ে যাও। বয়সটা যে আমার দিন দিন কমছে মন্ত্রী মশাই, তা বাচ্চাদের সঙ্গে খেলবো না তো কি আপনার মতো বুড়োর সঙ্গে খেলবো? কি বললে? মন্ত্রী ঠিক বলছে নাকি কৃষ্ণচন্দ্র? না 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 না, যে সভাসদ কাজ করে না তাকে রাজসভায় রেখে মাস গেলে বেতন দেওয়া মোটেই উচিত নয়। না 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 না, গোপালের কোনো তুলনাই হয় না। গোপালের মতন উপস্থিত বুদ্ধি কিন্তু খুব কম লোকেরই আছে। এই তো কদিন আগে গোপাল আমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে বার করে দিল। গোপাল একটা রত্ন, আর গোপাল না থাকলে আমার রাজসভাটা না বড্ড পানসে পানসে লাগে। শুনলেন জাহাপানা, গোপাল ভাড়ামো ছেড়ে হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেওয়ার কাজ শুরু করেছে। কৃষ্ণচন্দ্র, আমার একটা প্রস্তাব আছে। আগে বলে ফেলুন নবাব বাহাদুর। কয়েকদিন আগে আমার পছন্দের নীল হিরেটা হারিয়ে গেছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি তো একটু আগে বললে গোপাল তোমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে দিয়েছে। আমি চাই গোপাল একবার আমার প্রাসাদে গিয়ে আমার হারিয়ে যাওয়া নীল হিরেটাও খুঁজে দিক। এতে দুটো কাজের কাজ হবে। এক, গোপালের উপস্থিত বুদ্ধি প্রমাণ পাওয়া যাবে, আর দুই, আমার হারানো হিরেটাও খুঁজে পাওয়া যাবে। কি গোপাল, পারবে তো নবাব বাহাদুরের নীল হিরে খুঁজে দিতে? আগে গোপাল পারবে না এমন কোনো কাজ নেই মহারাজ, আমি ঠিক পারবো। বেশ, তোমার হাতে 7 দিন সময় গোপাল। এর মধ্যে আমার হারিয়ে যাওয়া বহুমূল্য নীল হিরেটা খুঁজে দিতে পারলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তবে আমার একটা শর্ত আছে গোপাল। কি শর্ত নবাব বাহাদুর? তুমি আমার প্রাসাদের সব জিনিস ছুঁয়ে দেখতে পারবে, কিন্তু কোনো জিনিস ভাঙতে পারবে না। আর আপনার হারিয়ে যাওয়া নীল হিরে খুঁজে দিতে না পারলে কি হবে? না পারলে গোপালকে সারা জীবন আমার দরবারে প্রহরীর কাজ করতে হবে, কেমন? আগামীকাল গোপালকে আমার প্রাসাদে পাঠিয়ে দিও কৃষ্ণচন্দ্র। 7 দিন পর ও গোপাল ফিরে না এলে বুঝে নিও গোপাল নীল হিরে খুঁজে দিতে না পেরে আমার প্রাসাদে প্রহরীর কাজ করছে। যা, নবাব বাহাদুর পুতুলটা নিয়ে দাম না দিয়েই চলে গেল। ও গোপাল দাদু, তুমি আর রাজ্যে ফিরবে না? তুমি চলে গেলে আমাদের সঙ্গে খেলা করবে কে গোপাল দাদু? এইবার গোপাল হবে জব্দ। গোপাল, আমি কি করলাম? ছি 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 ছি, আমি জেনে শুনে তোমাকে নবাব বাহাদুরের কাছে ঠেলে দিলাম। হায় হায়।
এই দেখুন জাহাপানা, আমি সিন্ধুক খুলে আপনার পছন্দের নীল হিরেটা বার করে এনেছি। সাবাস উজির। এবার এই পুতুলটার ভেতরে নীল হিরেটা লুকিয়ে রাখো। গোপাল কেন, গোপালের 14 গোষ্ঠী আমার নীল হিরেটা খুঁজে বের করতে পারবে না। তারপর গোপাল আমাদের প্রাসাদেই সারা জীবন থেকে যাবে প্রহরী হয়ে। গোপালকে ছাড়া কৃষ্ণচন্দ্র অনেক দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে আমরা কৃষ্ণনগর রাজ্যটা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কেড়ে নেব। যাও 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 যাও, কাল সকালে গোপাল এসে পড়বে। তার আগেই পুতুলের ভেতরে আমার নীল হিরেটা লুকিয়ে পুতুলটা আমার পালঙ্কের পাশে রেখে দাও। পালঙ্কের পাশে কেন জাহাপানা? আরে বুদ্ধু, পুতুলটা গোপালের চোখের সামনে থাকলে গোপাল আর এটা নিয়ে সন্দেহ করবে না। আমাদের জাহাপানার মাথায় কত বুদ্ধি। জাহাপানা যুগ যুগ জিও। চলি মহারাজ, আমি ঠিক ফিরে আসবো। বিদায়। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে গোপালের জন্য। গোপাল কি আর ফিরে আসতে পারবে? জানি না রানী, জানি না। এসবের জন্য তো আমি দায়ী। আমি যদি নবাব বাহাদুরকে হীরের আংটিটা খুঁজে দেওয়ার কথা না বলতাম, তাহলে যাক, গোপাল গেছে, বাঁচা গেছে। গোপাল ফিরে না এলেও আরো ভালো হয়। এই দেখুন জাহাপানা, গোপাল এসে গেছে। এসো এসো গোপাল, এসো এসো। নবাব বাহাদুর, এবার আপনি বলুন তো, শেষবার আপনি আপনার এই হারিয়ে যাওয়া নীল হিরেটা কোথায় দেখেছিলেন? হায় আল্লাহ, আস্তে না আস্তে শুরু করে দিলে জিজ্ঞাসাবাদ। হাতে সময় বড় কম নবাব বাহাদুর, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার বহুমূল্য নীল হিরেটা খুঁজে দিয়েই রাজ্যে ফিরে যেতে চাই। একবার যখন আমাদের জাহাপানা তোমায় হাতের কাছে পেয়েছেন, তখন এত সহজে তোমাকে ছাড়া হবে না গোপাল। আচ্ছা 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 আচ্ছা, বলছি যতদূর মনে পড়ছে আমি আমার নীল হিরেটা শেষ দেখেছিলাম আজ থেকে 3 দিন আগে। আর কোথায় যে গেল কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। ও কি করছো গোপাল? পুতুলটা ভেঙে যাবে যে। রাখো রাখো, পুতুলটা যেখানে ছিল সেখানে রেখে দাও। কি হলো গোপাল, পেলে খুঁজে? এখনো তো পাইনি নবাব বাহাদুর, তবে পেয়ে যাব খুব তাড়াতাড়ি। বরকট, তোমার মাথায় কি আছে শুনি? আগে আমার মাথায় তো মুকুট আছে জাহাপানা। সে তো দেখতেই পাচ্ছি, মাথার ভেতরে বুদ্ধি নামে কোনো বস্তুই নেই। এই পুতুলটা নিয়ে আর একটা কথা বললে আমি তোমার জিভ ছেড়ে নেবো উজির। মিছে মিছে কেন চিন্তা করছেন বলুন তো জাহাপানা? আপনি তো গোপালকে শর্ত দিয়েছেন, গোপাল কোনো জিনিস ভাঙতে পারবে না। নবাব বাহাদুরের বহুমূল্য নীল হিরেটা ওই পুতুলের মধ্যে নেই তো? না না না, সন্দেহের বশে কিছু করা যাবে না। আগে হাতে হাতে প্রমাণ পাই, তারপর সব। দেখতে দেখতে 6 দিন কেটে গেল নবাব বাহাদুর। এই 6 দিনে গোপাল 3 হাঁড়ি বিরিয়ানি, 5 কড়া মাছ মাংস আর 200 হাঁড়ি রাজভোগ আর মিষ্টি দই খেয়ে নিল। গোপালকে প্রাসাদে রাখার থেকে সাদা হাতি পোষা অনেক সোজা ছিল জাহাপানা। ঠিক বলেছো উজির। ওই বাবা, সে কি খাওয়া! গোপাল যখন খেতে বসে একেবারে কবজি ডুবিয়ে খায়।
অমন খাওয়া একটা মানুষ খেতে পারে গোপালকে না দেখলে বিশ্বাসই করতাম না। আমার মনে হয় না গোপাল আপনার ওই নীল হিরেটা খুঁজে বের করতে পারবে জাহাপানা। আমারও তাই মনে হয়। আর মাত্র একটা দিন গোপালের হাতে সময় আছে। নবাব বাহাদুর, আমাকে নিয়েই কথা হচ্ছিল বুঝি? হ্যাঁ গোপাল, আমরা তোমাকে নিয়েই কথা বলছিলাম। কাল সপ্তম দিন, এটা মনে আছে তো? আছে নবাব বাহাদুর। আমার মন বলছে আমি আপনার ওই নীল হিরেটার খুব কাছাকাছি আছি। সে যত কাছাকাছি থাকুন না কেন, কালকের মধ্যে হিরেটা খুঁজে বার করতে না পারলে তোমাকে সারা জীবন এই প্রাসাদে প্রহরীর কাজ করতে হবে, এটা মনে রেখো। মনে রেখো শুনে মনে পড়লো, আমি আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে বড্ড চোখে হারাচ্ছি নবাব বাহাদুর। তাই আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ, বলে ফেলো শুনি। আগে কৃষ্ণনগরের মেলা থেকে নিয়ে আসা আমাদের মহারাজের বানানো ওই মাটির পুতুলটা আমি আজ রাতে আমার মাথার কাছে নিয়ে ঘুমোতে চাই নবাব বাহাদুর। ওই পুতুলটা আমার সঙ্গে থাকলে মনে হবে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার পাশে আছেন। আশা করি আমার এই সামান্য অনুরোধ আপনি রাখবেন। হ্যাঁ মানে না মানে চুপ করো জি। ঠিক আছে গোপাল, আমি তোমাকে অনুমতি দিলাম। কি করলেন নবাব বাহাদুর? গোপাল যদি মাঝরাতে ওই পুতুলটা নিয়ে কেটে পড়ে? ধুর বোকা, গোপাল বুঝতেই পারেনি যে ওই পুতুলের মধ্যেই আমার বহুমূল্য নীল হিরেটা লুকিয়ে রাখা আছে। আপনি গোপালকে চেনেন না জাহাপানা। গোপাল ঠিক বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেছে বলেই ওই পুতুলটা আজ রাতে মাথার কাছে নিয়ে শুতে চেয়েছে। এটা তুমি মন্দ বলনি। গোপালকে কোনো মতেই পালাতে দেওয়া যাবে না। একটা কাজ করো উচিত, ওই একই রকম দেখতে একটা মাটির পুতুল আজই বানিয়ে নিয়ে এসো। গোপাল যখন ঘরে থাকবে না, তখন তুমি গোপালের ঘরে ঢুকে আসল পুতুলের সঙ্গে নকল পুতুলটা বদল করে ফেলো, ঠিক আছে? ভালো বুদ্ধি দিয়েছেন তো জাহাপানা, আমি এক্ষুনি যাচ্ছি। গালে হাত দিয়ে এত কি ভাবছেন বলুন তো? গোপালের কথা ভাবছি রানী। দেখতে দেখতে 6 দিন কেটে গেল, কাল সপ্তম দিন। কালও যদি গোপাল ফিরে না আসে। চিন্তা করবেন না, গোপাল ঠিক ফিরে আসবে। অনেক রাত হলো, এবার খেতে চলুন। নবাব বাহাদুর আপনাকে খেতে ডাকছেন। খাবার আজও নিশ্চয়ই মাছ, মাংস, বিরিয়ানি এসব আছে। যাই যাই। কি হলো? আজই তো আমি পুতুলের নিচে নখ দিয়ে দুটো দাগ দিয়ে রেখেছিলাম, গেল কোথায়? ও এইবার বুঝেছি, আমি মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই ঘটেছে। হ্যাঁ এই দেখুন জাহাপানা, গোপালের ঘরে নকল পুতুলটা রেখে আমি আসলটা নিয়ে চলে এসেছি। বাবা বাবা বাবা, ভালো কাজ করেছো উজির। এবার এটাকে আমার বিছানায় রেখে দেবো। কাল দিনটা ভালোই ভালোই কেটে গেলে গোপাল আমার হাতের মুঠোয়। এই নিন জাহাপানা। পুতুলের মধ্যে হিরে লুকিয়ে রেখে আমাকে হিরে খুঁজতে ডাকা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। গোপালকে হাতের মুঠোয় রাখা এত সোজা নয় নবাব বাহাদুর। কাল সকালে আমি যখন হাঁড়ি ফাটাবো তখন মালুম পাবেন গোপালের পিছনে লাগার ফল। নবাব বাহাদুর, আমার কাজ শেষ।
এবার আমাকে দয়া করে ছুটি দিন। কাজ শেষ মানে তুমি আমার নীল হিরেটা খুঁজে পেয়েছো নাকি? আগে পেয়েছি নবাব বাহাদুর, এই যে। হ্যাঁ, এটা কোথায় পেলে? আপনার বিছানার নিচেই ছিল, অনেক কষ্টে খুঁজে বার করেছি। হ্যাঁ, গোপাল কি বলছে শুনুন জাহাপানা। আগে ঠিকই বলছি নবাব বাহাদুর। গোপাল, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম তুমি আমার প্রাসাদে কোনো জিনিস ভাঙতে পারবে না। তুমি আমার কথার খেলাপ করেছো। আগে না, না তো নবাব বাহাদুর, আমি আপনার প্রাসাদের কোনো জিনিস ভাঙিনি, সবকিছু একেবারে অক্ষত অবস্থায় আছে। তাহলে নীল হীরাটা পেলে কোথায়? উজির, গিয়ে দেখে এসো তো। গোপাল ঠিক বলেছে জাহাপানা, পুতুলটা তো একেবারে অক্ষত আছে। না 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 না, এ অসম্ভব, এ কি করে হয়? আমি তো কাল রাতে। জাহাপানা, আমার মনে হয় গোপাল আসল পুতুলের সঙ্গে নকল পুতুলটা আবার পাল্টে নিয়েছে। তার মানে গোপাল, তুমি সব জানতে? ওই যে সব আমার উপস্থিত বুদ্ধির কেরামতি। আর আপনি বলেছিলেন নীল হিরে খুঁজে দিতে পারলে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। তাই আমি এই নীল হিরেটা আমার সঙ্গে আমার রাজ্যে নিয়ে যেতে চাই নবাব বাহাদুর। আশা করি আপনি আপনার কথা রাখবেন, যেমন আমি রেখেছি। আয় আল্লাহ, আমার সব চলে গেল। আমি জানতাম গোপাল, আমি জানতাম তুমি পারবে। সবই আপনার আশীর্বাদ মহারাজ। কিন্তু গোপাল, তুমি এই সমস্যার সমাধানটা খুঁজে বার করলে কি করে? তবে বলি শুনুন, পুতুলটা প্রথমবার হাতে নেওয়ার সময় উজিরের কথায় আমার প্রথম সন্দেহটা হয়। তারপর আড়ি পেতে আমি নবাব আর উজিরের সব কথা শুনি। তখনই আন্দাজ করেছিলাম হিরেটা ওই পুতুলের মধ্যেই আছে, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। তাই আমি ইচ্ছে করে কিছুদিন চুপ করে থাকলাম আর পেট ভরে খাবার দাবার খেলাম। ষষ্ঠ দিন আমি নবাবের কাছ থেকে পুতুলটা চাইলাম আমার মাথার কাছে নিয়ে শোবার জন্য। যেটা আন্দাজ করেছিলাম সেটাই মিলে গেল মহারাজ। আমার অবর্তমানে উজির এসে ওই পুতুলটা পাল্টে দিয়ে গেল। আর তারপর আমিও রাতের অন্ধকারে নবাবের বিছানার নিচে থেকে আসল পুতুলটা বার করে নিলাম, আর তার বদলে রেখে দিলাম নকল পুতুল। সত্যি গোপাল, এই না হলে গোপাল ভাঁড়। এই নাও তোমার পুরস্কার। ওটা পুতুলের দাম হিসেবে কেটে নিন মহারাজ। যে পুতুলের দাম নবাব বাহাদুর না দিয়েই চলে গিয়েছিলেন, আমার পুরস্কার তো আমি পেয়ে গেছি মহারাজ। তাই নাকি? তা কি পুরস্কার পেলে শুনি? এই যে। তুমি যদি এই ফুল গাছগুলোর মতো আমার একটু দেখভাল করতে তাহলে বেশ ভালো হতো, বুঝলে? কি বলতে চাইছোটা কি? তোমার এই জালার মতো ভুঁড়ি কার যত্নে? বলো, সারাদিন তোমার তদবির করতে করতেই কেটে যায়। এখন কয়েকটা শীতকালে ফুল গাছ বসিয়েছি বলে তুমি এদের উপর হিংসে করছো? আরে না না গিন্নি, আমি ও কথা বলতে চাইনি, তুমি আমায় ভুল বুঝছো গো। আমি বলতে চাইছিলাম এই যে অনেকক্ষণ ধরেই তো শুকনো শুকনো মুড়ি চিবোচ্ছি, তাই একটু গুড় আর জল পেলে ভালো হতো আর। তুমি তো উঠে রান্নাঘর থেকে গুড় জল নিয়ে নিতে পারো নাকি? এমনিতেই তো কখনো কুটো ভেঙে দুটো করো না। বাহ বাহ দিদি বাহ, তুমি কি সুন্দর ফুল ফুটিয়েছো গো, তোমার হাতের জবাব নেই। এ ফুল একদিনে হয়নি গো পুটির মা। প্রথমে সার প্রস্তুত করেছি, তারপর সেই সার মাটির সাথে মিশিয়েছি, বীজ বুনেছি, ছোট ছোট চারা গাছ বসিয়েছি, তারপর আজ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, যদি মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমার হাতে বানানো সাজানো এই বাগানটা দেখে কিছু পুরস্কার দেন, তাহলে বেশ হয় বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলবো, কাল সকালেই মহারাজকে বলবো। বাবা বাবা, আজ দেখছি সবাই একদম ঠিক সময় রাজসভায় হাজির। তা খবর কি তোমাদের? মহারাজ,
খবর তো এখন আমার আমার গিন্নি বাড়িতে যা সুন্দর ফুলের বাগান করেছে না দেখলে আপনার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। বাহ 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 বাহ। সে তো আমার গিন্নিও করেছে, কিন্তু আমি গোপালের মতো নই যে সবাইকে ওই বলে বলে বেড়াবো। যাব বাবা, আমি হলাম সৌন্দর্যের পূজারী, তাই আমি চাই আমাদের মহারাজও আমার বাগানের সুন্দর ফুলের বাহার দেখে চোখ সার্থক করবেন। তাহলে তো একদিন দেখতে যেতেই হচ্ছে। মহারাজ, আপনি কি শুধু ওই গোপালের বাড়িতেই ফুল বাগান দেখবেন, নাকি আমাদের বাড়িতেও যাবেন? যাব যাব, সবার বাড়িতেই যাব। তা মন্ত্রী, তুমি আজ এত চুপচাপ কেন? তোমার গিন্নি কোনো ফুল গাছের বাগান করেনি? মহারাজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই আমি আজ থেকে কম কথা বলছি। এসব মন্ত্রী মশাই ওনার শূন্য বাগানের কথা চেপে রাখার জন্য বলেছেন। কি মন্ত্রী মশাই, তাই তো? যেটা জানো না সেটা নিয়ে বেশি ফ্যাচ ফ্যাচ করো না গোপাল। মহারাজ, আমার গিন্নি না বাড়ির বাগানে 3 রকম ফুল গাছ, আবার তার সাথে ওই মিল রেখে 3 রকম ডাল গাছ বসিয়েছে। আচ্ছা, তা কি কি গাছ শুন? টগর, শিউলি, বেলা, মটর, বিউলি, ছোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাল সকালে তাহলে আমি তোমাদের রানীমাকে নিয়ে সব সভাসদদের বাড়িতে গিয়ে তাদের ফুলের বাগান দেখে আসবো। আর যার বাড়ির ফুলের বাগানের ফুল সেরার সেরা হবে, তার স্ত্রীকে তোমাদের রানীমা নিজের হাতে সীতাহার উপহার দেবে। তাহলে তো আমার গিন্নি উপহারটা পাচ্ছেন। সেই আনন্দেই আগে থেকে ধেই ধেই করে নেচো না। আগে কে যেতে দেখো, তারপর বক বক করো। ঠিক আছে, দেখে নেব কার দৌড় কত দূর। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন বাগান বাহার প্রতিযোগিতায় যে জিতবে তাকে ওই রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। মা, তাই নাকি? হ্যাঁ গো, তাই। কিন্তু তাতে আমার কি? গোপালের গিন্নি যা বাগান করেছে, তোমার দেখলে চোখ কপালে উঠবে। কি নেই বাগানে? গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা, গাঁদা, সূর্যমুখী, সব রকম ফুলের গাছ আছে। হ্যাঁ, তাহলে তো গোপালের গিন্নি জিতে যাবে। না 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 না, এটা হতে পারে না। তুমি চিন্তা করো না গিন্নি, আমি যেভাবেই হোক ওই সীতাহার তোমাকেই পাইয়ে দেব। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন যে এই বাগান বাহার প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। উমা, সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। তাহলে কালকে সকাল সকাল ভোলা ময়রা দোকান থেকে ভালো ভালো মন্ডা মিঠাই নিয়ে এসে রাখবো, জানো? দেখবে মহারাজ রানীমা আরো খুশি হবেন। হ্যাঁ, আর তারপর তোমায় আর সীতাহার পাওয়া থেকে আটকায় কে বলো? সবকিছুতেই বেশি বেশি না? যা বলেছি সেটা করবে। এতদিন পর মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দেবেন, তা আমি কি বাড়ির গিন্নি হিসেবে ওনাদের শুধু মুখে ফেরাতে পারি বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আনবো আনবো। ধুর ধুর, তুমি একটা অকর্মের ঢেকি। না পারো ভালো মন্দ রান্না করতে, না পারো বাড়ি ঘর সাজাতে। ধুর ধুর, তোমায় যে কি মরতে বিয়ে করেছিলাম কে জানে। হ্যাঁ, সেই তো। আমি এখন তোমার চোখে খারাপ, আর বাকি সবাইকার গিন্নিরা ভালো না। নইলে দেখো না, বাকি সবার গিন্নি বাড়িতে ছোট করে হলেও বাগান করেছে, আর তুমি এদিকে কোনো না কোনো এক রাজসভাসদের বউ সীতাহারটা পেয়ে যাবে, আর তোমার ভাগ্যে কাঁচকলা। হ্যাঁ, কি বললি? সীতাহার? ওগো, আমায় একটা কিনে দাও না গো, আমার কতদিনের শখ। মরো যা, শখ বলি। হ্যাঁ, তুমি যদি ভালো ফুলের বাগান করতে পারতে তাহলে রানীমা তোমাকে এমনি খুশি হয়ে সীতাহার দিত। ছি ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মহারাজ রানীমা আমার বাড়িতে এসে ফাঁকা উঠোন দেখে চলে যাবে। ধুর ধুর। তাহলে তুমি কিছু একটা করো,
রাজকোষ থেকে এতদিন কত কিছু সরিয়েছো বলো, তা আজকে একটা কারো বাড়িতে কি ভালো ফুল গাছ সরাতে পারবে না বলো? কথাটা তো মন্দ বলনি। দাঁড়াও দাঁড়াও, আজকে রাতের মধ্যেই দেখছি কি করা যায়। কিন্তু আমাদের রাজসভাসদদের কারো বাড়ির গাছ তুলে এনে আমার বাড়িতে বসালে যে আমি ধরা পড়ে যাব। তাহলে অন্য কারো বাড়ির গাছ সরাও। কি গো, যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, মিষ্টি সন্দেশ কিছু নিয়ে এসো গে, বেড়া হতে চললো যে, মহারাজ এক্ষুনি চলে আসবেন। ও গো, যাও গো। আরে যাচ্ছি গো, যাচ্ছি। তোমার জন্য ধৈর্য ধরে না। কাজ পড়ে আছে দেখেছো, এখনো গাদাগুত্তের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। এই তো সুযোগ গোপাল, এবার সীতাহারটা আমার গিন্নি পাবে। ঝটপট সব এই গাছ খেয়ে সাফ করে দে তো। হায় 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 হায়, আমার বাড়ির এতদিনের পুরানো গোলাপ গাছটা উপড়ে নিয়ে গেল। হায় 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 হায়। কি হলো ভোলা, সকাল সকাল এরকম নেকা কান্না কাঁদছো কেন? তোমায় আর কি বলবো গোপাল, এই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাগানের গোলাপ গাছটা নেই, পুরো উপড়ে নিয়ে গেছে। দূর, তুমি আমায় ঝটপট গোটা 50 রসগোল্লা দাও তো, তারপর কাঁদবে। আরে কে আবার ভোলা ময়রার গোলাপ গাছ উপড়ে নিতে যাবে? ভাই অদ্ভুত ব্যাপার তো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! হায় হায়, আমার বাগানের সব ফুল গাছ কোন হতচ্ছাড়া গরু খেয়ে গেল গো! হ্যাঁ, এ কি গিন্নি, আমাদের বাগানের এরকম সর্বনাশ কি করলো? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, হায় রে, তোমার আর সীতাহার পাওয়া হলো না। সব তোমার জন্যে। তুমি যদি সকাল সকাল মিষ্টিটা নিয়ে আসতে, তাহলে আজ এমন কাণ্ড হতো না। আচ্ছা, আমায় দোষারোপ করছো কেন? আমি যখন ছিলাম না তখন তুমি কি করছিলে? আমি স্নানের ঘাটে গিয়েছিলাম জল আনতে। তাহলেই বোঝো তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? আমি কিছু জানি না, ওই সীতাহার আমার চাই চাই চাই। চলুন মহারাজ, আমরা তাহলে এগোই। হ্যাঁ রানী, চল চল চল। আরে তাড়াতাড়ি করো, মহারাজ রানীমার আসার সময় হয়ে গেল। কই সেনাপতি আছো? ওই দেখো, বলতে না বলতে ওনারা এসেও গেছেন। উমা, কি সৌভাগ্য! মহারাজ আসুন, রানীমা ঘরের ভিতরে আসুন, একটু বিশ্রাম করুন, জল মিষ্টি খান। না 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 না, ও সব পরে অন্য একদিন হবে। কই গো, তোমার বাগান কোথায় দেখি আগে? এই তো এইদিকে, এইদিকে আসুন, দেখে যান। এটা এটা কি বাগান?
শুধুমাত্র কয়েকটা লঙ্কা জবা। আসলে মহারাজ, আমার গিন্নি তো ওই আমার মতোই শক্তির পূজারী, তাই ওই লাল রং খুব পছন্দের, তাই লঙ্কা জবা গাছ বসিয়েছে। না না, এটা আবার বাগান নাকি? আগে ভালো করে বাগান বানাও, তারপর দেখাবে। চলুন মহারাজ। এই যা, আমার সীতার ওই লঙ্কা জবা মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখো, ভাবো ওটাই তোমার সীতাহার। যত সব। মহারাজ, আপনি আমার মা বাপ, আপনি এর একটা বিহিত করুন। আরে আরে তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটাই তো জানলাম না। তাহলে কি বিহিত করব বলো তো? মহারাজ, কালকে রাতে কেউ আমার ওই বাগানের একমাত্র কমলা গোলাপ গাছটা তুলে নিয়ে পালিয়েছে। পুরো শিকড় শুদ্ধ উপড়ে নিয়ে গেছে মহারাজ। সে কি? জানেন মহারাজ, আমার ওই গোলাপ গাছে কমলা রঙের ফুল ফুটতো, আমার কত শখের গাছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে রাজসভায় এসো, তোমার এই গোলাপ গাছ চুরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা মহারাজ, আচ্ছা। দেখো দেখো কে এসেছে দেখো। ওমা, কি সৌভাগ্য! তা কই মন্ত্রী মশাই, আপনার ফুলের বাগান কোথায়? এইদিকে। একটা মাত্র গোলাপ গাছ, তাই এরকম শুকিয়ে আছে কেন মন্ত্রী? আসলে মহারাজ, আমার গিন্নির কাজে এত চাপ, তাই গাছের যত্ন নেওয়ার সময় পায় না। আচ্ছা, রাস্তায় আসার সময় ওই ভোলা ময়রা কমলা রঙের গোলাপ গাছ চুরির কথা বলছিল না? এই যে রানীমা বুঝে গেছে নিশ্চয়। এই মন্ত্রী, হ্যাঁ, অন্যের গাছ তুলে এনে নিজের বাগানে বসিয়ে দেবে ভেবেছো? কাক পক্ষী তো টের পাবে না, তাই না? আগে ইয়ে না, মানে হ্যাঁ, মানে আমি চুরি করিনি মহারাজ। ছি মন্ত্রী মশাই, আপনার লজ্জা করে না অন্যের গাছ এভাবে নিজের বলে চালাতে? এই জঘন্য অপরাধের জন্য তোমার আজ থেকে 3 মাস বেতন বন্ধ। আর এই গোলাপ গাছ যদি আজকের মধ্যে ভোলা ময়রার বাগানে না ফেরত যায়, তাহলে তাহলে তোমার রাজসভাতেই আসা বন্ধ। দূর দূর, কারোর বাড়ি বাগানই তো মনের মতো লাগছে না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, রাজসভায় সব শুধু বড় বড় বুকনি দেয়। আসুন মহারাজ, আসুন আসুন, আমাদের বাড়ির ফুলের বাগান দেখে যান, আসুন। ও মা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। বাহ রাজবৈদ্য, বাহ 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 বাহ, তোমার গিন্নির হাতের কাজ তো বেশ সুন্দর। কার গিন্নি সেটা তো দেখতে হবে মহারাজ। আচ্ছা চলি তাহলে, হ্যাঁ, ওই কালকে আবার রাজসভায় বিচারের সময় দেখা হবে। কই গো গোপাল, তোমাদের শখের বাগান কোথায়? আর কি বলবো মহারাজ, আমার গিন্নির নিজের হাতে বানানো বাগান সব গরুতে এসে খেয়ে গেছে। হ্যাঁ, সে কি? কখন? এই তো আজ সকালে মহারাজ। আমার সীতাহারটা যে অন্য কারোর হয়ে গেল গো। সমস্ত কিছু বিচার বিবেচনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজবৈদ্যের বাড়ির বাগানই সেরার সেরা। তাই রানীমা তার স্ত্রীকে নিজের হাতে একটা সোনার সীতাহার উপহার দেবেন। কই রাজবৈদ্য গিন্নি, এদিকে এসো। এই গোপাল, শুধু ওই মুখেতে বকচালি দিলে হয় না, বুঝেছো? কাজেও কিছু করে দেখাতে হয়। না, এভাবে রাজবৈদ্য হঠাৎ জিতে যাবে এটা হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। আমাদের রাজ্যে কাছাকাছির মধ্যে শুধুমাত্র ভোলা ময়রা আর রাজবৈদ্যের বাড়িতেই গরু আছে। যা ভেবেছিলাম তাই,
তাহলে রাজবৈদ্য তোমার পেটে পেটে এত শয়তানি? কি হলো আজকে রাজসভায় গোপাল এলো না কেন? দেখুন মহারাজ, নিশ্চয়ই ওর বাগান গরুতে সাফ করে দেওয়ার জন্যে দুঃখে ঘরে বসে ন্যাকা কান্না কাঁদছে। রাজবৈদ্য মশাই, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলুন। গোপাল পেটের রোগে ভুগছে, বিছানা থেকে উঠে মাঠ থেকে এসেই বিছানা করছে। রাজবৈদ্য মশাই, একবার চলুন। না 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 না, আমি রাজসভা ছেড়ে গোপালের চিকিৎসা করতে যেতে পারবো না। রাজবৈদ্য, গোপাল যখন অসুস্থ তখন একজন বৈদ্য বা চিকিৎসক হিসেবে তোমার এটা প্রথম কর্তব্য, রোগীর চিকিৎসা করা। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন তাহলে যাচ্ছি। রাজবৈদ্য মশাই, আমার খুব অম্বল বুক জ্বালা, একটা অম্বল কমার ওষুধ দিন তো রাজবৈদ্য মশাই, যাতে খাবার হজম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই পাচনটা দিনে 3 বার খাবে, দেখবে সব অম্বল, চোয়া ঢেকুর, বুক জ্বালা সব চলে যাবে, সব খাবার হজম হয়ে যাবে। শোনো গিন্নি, কালকে তোমার একটা কাজ করতে হবে। ছলনা করে সীতাহার কবজা করা আমি বের করছি। আমায় কি করতে হবে বলো? আমার সর্বনাশ হয়ে গেল। রাজবৈদ্য মশাইয়ের ওষুধকে আমার স্বামীর পুরো শরীরটাই হজম হয়ে গেছে। এই দেখুন মহারাজ, শুধু ওনার ধুতি, গামছার কয়েকটা মাথার চুল পড়ে আছে মহারাজ। সে কি রাজবৈদ্য, তুমি কি ওষুধ দিয়েছো? না মহারাজ, গোপাল গিন্নি তাহা মিথ্যে বলছে, এ অসম্ভব। আমার ওষুধে শুধু খাবারই হজম হবে, মানুষ নয়। না মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ, আমার স্বামী আর ইহ জগতে নেই। হায় 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 হায়। আমার রাজবৈদ্য, তুমি যে করেই হোক গোপালকে ফিরিয়ে আনো, নইলে তোমার ভিটে মাটি চাটি করে এই রাজ্য থেকে আমি তোমায় বিদেয় করে দেব। এ আমি কি ফ্যাসাদে পড়লাম রে বাবা? কিরে রাজবৈদ্য, ঘুমাচ্ছিস? কে কে? আমি গোপালের ভূত, আমি তোকে তুলে নিয়ে যাব। তুই আমায় ভুলভাল হজমের ওষুধ দিয়ে আমার পুরো শরীরটাই হজম করেছিস, আজ আমি তোকে ছাড়বো না। ওরে বাবা, ওরে বাবা রে, এ ভূত ভূত, বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার কঙ্কাল সেনা তোর বাড়ি ঘিরে আছে, খপাত করে তুলে কপাত করে তোকে গিলে খাবো। আমার সাথে এরকম করো না গোপাল। তুই কি তোর গরুকে দিয়ে আমার বাগান খাইয়ে ঠিক কাজ করেছিস? আমার ভুল হয়ে গেছে গোপাল, আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আজ তোকে চিবিয়ে খাবো। তুমি যা বলবে তাই করতে রাজি, কিন্তু আমায় মেরে ফেলো না। আচ্ছা, তাহলে তুই একটা কাগজে লেখ, তুই আমার বাগানে তোর গরু ছেড়েছিলি আমার বাগান সাফ করার জন্যে, আর ওই যে সীতাহারটা তোর স্ত্রী উপহার পেয়েছে সেটা আমায় ওই চিঠির সাথে জানলা দিয়ে ছুঁড়ে দে, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। হ্যাঁ নয় হ্যাঁ, এক্ষুনি তাড়াতাড়ি লিখবি, না জানলা ভেঙে তোর ঘরে ঢুকবো। ঠিক আছে রাজবৈদ্য মশাই, ধন্যবাদ। আমায় এভাবে বোকা বানালো।
গোপাল, সত্যি সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। তুমি এত বড় নাটক করলে শুধু সীতাহার পাওয়ার জন্যে? এটা নাটক না মহারাজ, এটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে যোগ্য তারই একমাত্র পুরস্কার পাওয়া উচিত।